হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কমফোর্ট সাইজ তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024কে টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কমফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলেই কিন্তু জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপরে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি এবং আমাদের যেটা চলছে সেটা হলো কোষ চক্র এবং কোষ বিভাজন। আমরা গত ভিডিওতে কোষ চক্র এবং কোষ বিভাজনের পার্ট 1 করেছি, সেখানে আমরা 30টির মতো প্রশ্ন করেছি ইম্পর্ট্যান্ট, এবং আজ আরও 30টি প্রশ্ন সাথে কিছু পিওয়াইকিউ থাকবে, ঠিক আছে? সেখানে দেখাবো যে কী ধরনের কোশ্চেন আসছে। যে সমস্ত কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি সেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। তাই জন্য তোমাদের এই সিরিজটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং খুব হেল্পফুল। তোমরা যারা যারা এটিকে ফলো করছো তোমরা বুঝতে পারছো যে এই সিরিজটি কতটা ইম্পর্ট্যান্ট। আর যারা তোমরা নতুন, তোমরা ভিডিওটি কমপ্লিট দেখবে। তোমাদের যদি ভালো লেগে থাকে, ভালো লাগে, তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। তাহলে চলো আজকে আমরা কি করব, কোষ চক্র এবং কোষ বিভাজন ইম্পর্ট্যান্ট একটি টপিক। আমরা ফার্স্ট পার্ট করেছি, তোমরা যারা যারা সেটি দেখোনি তোমরা অবশ্যই সেই ফার্স্ট পার্টটি দেখবে, কারণ সেখানে কিন্তু আমরা অর্ধেক চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে আমরা অর্ধেকটা কমপ্লিট করব। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্ন শুরু করছি। আচ্ছা, প্রশ্ন শুরু করার আগে বলে দিই, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকো, তাহলে সেগুলোতে অবশ্যই জয়েন করো, কারণ তোমাদের এই ক্লাস পিডিএফ তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। এক্সাম রিগার্ডিং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো আমরা সলভ করে দেবো। আর এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু করছি। কী দেওয়া আছে দেখি। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে ক্রসিং ওভারের এককটি হলো। খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এখানে যতগুলো প্রশ্ন নেওয়া হয়েছে সব প্রশ্নই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে থেকে কিছু কোশ্চেন আমি স্টার মার্ক দিয়ে রাখবো, যেগুলো অবশ্যই তোমরা এক্সামে যাওয়ার আগে দেখে নেবে। তাহলে প্রথম প্রশ্ন বলেছে ক্রসিং ওভারের একক হলো। অপশন দেওয়া আছে ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, ক্রোমাটিড নাকি লাইসোজোম। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, ক্রোমাটিড। ক্রোমাটিড হলো ক্রসিং ওভারের একক। এবারে ক্রসিং ওভার কি সেটা দেখি। বলেছে যে ক্রোমোজোমাল ক্রসিং ওভার বা ক্রসিং ওভার হলো দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যৌন প্রজননের সময় জেনেটিক উপাদানের আদান প্রদান, যার ফলে রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয়। থমাস হান্ট মর্গান দ্বারা তত্ত্বগতভাবে ক্রসিং ওভার বর্ণনা করা হয়েছিল। দেখো, ক্রসিং ওভার এখানে বুঝতে হবে যে হোমোলোগাস ক্রোমোজোম কী আর তার নন সিস্টার ক্রোমাটিড কী। এটা যদি একটা ক্রোমোজোম হয়ে থাকে, ঠিক আছে, ধরো এটা একটা ক্রোমোজোম আর এটা একটা ক্রোমোজোম, দুটি ক্রোমোজোমে ধরো একই রকম দেখতে, তাহলে এই দুটি ক্রোমোজোমকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। আর এই দুটি ক্রোমাটিড, ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড থাকে, এই দুটি ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। যেহেতু এটা একটা আলাদা ক্রোমোজোম, এটা একটা আলাদা ক্রোমোজোম, তাই এর ক্রোমাটিড আর এর ক্রোমাটিডকে আমরা কি বলে থাকবো, নন সিস্টার ক্রোমাটিড। সেটাই বলেছে যে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের, এই একটা হোমোলোগাস ক্রোমোজোম, এই একটা হোমোলোগাস ক্রোমোজোম, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যৌন প্রজনন, ঠিক আছে, এদের মধ্যে রিকম্বিনেশন ঘটবে। এটাকেই আমরা কি বলবো, ক্রসিং ওভার বা ক্রোমোজোমাল ক্রস ওভার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর অন্তর্বর্তী দশাটি হলো। অপশন দেওয়া আছে সাইটোকাইনিস, ক্যারিওকাইনেসিস, ইন্টারফেস নাকি ইন্টারকাইনেসিস। মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুইয়ের মধ্যবর্তী বা অন্তর্বর্তী দশাটি কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্টারকাইনেসিস। ঠিক আছে, ইন্টারফেস কিন্তু নয়। ইন্টারকাইনেসিস হলো মিওসিস 1 এবং মিওসিস 2 এর অন্তর্বর্তী দশা। আর এই ইন্টারকাইনেসিস ইন্টারফেজের মতনই সেম, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে, সেটা হলো ইন্টারফেজে ডিএনএ সংশ্লেষ ঘটে আর ইন্টারকাইনেসিসে কিন্তু ডিএনএ সংশ্লেষ ঘটে না বা ডিএনএ ডুপ্লিকেশন হয় না। ঠিক আছে, দেখো এটাই এখানে লিখে দেওয়া রয়েছে যে ইন্টারকাইনেসিসে ইন্টারফেজের মতো ডিএনএ সংশ্লেষ ঘটে না। ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, এভাবে কোশ্চেন আসতেই পারে যে ইন্টারফেস এবং ইন্টারকাইনেসিসের মধ্যে পার্থক্য কোনটি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে ডিএনএ সংশ্লেষ ঘটে না, কোথায়, ইন্টারকাইনেসিসে। নেক্সট বলেছে 3 নম্বর প্রশ্ন, কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা যদি 2n=24 হয় তাহলে ওই জীবের শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে তাদের জীবের ক্রোমোজোম সংখ্যা হলো কি 2n=24, ডিপ্লয়েড মানে 24 হলে ওই জীবের শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কী হবে? শুক্রাণু বা ডিম্বাণু কী হয়, হ্যাপ্লয়েড হয়, আর আমাদের 2n মানে হলো ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড আমাদের বের করতে হলে শুধু এন এর মানটা বের করতে হবে। তাহলে এন সমান সমান কত হবে, 24/2, আর 24/2 সমান সমান 12। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
12। এ ধরনের কোশ্চেন কিন্তু এসেছে, আমি সেটা তোমাদের দেখাবো পিওয়াইকিউ এ কোন সালে এসেছিল। নেক্সট কোশ্চেন দেখি। 4 নম্বর প্রশ্ন বলেছে ক্রসিং ওভার কোথায় ঘটে। ক্রসিং ওভার দেখলাম কি জিনিস, আর ক্রসিং ওভার কোথায় ঘটে। অপশান দেওয়া আছে অ্যামাইটোসিস, মিওসিস, মাইটোসিস নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে মিওসিসে। ঠিক আছে, মিওসিসে ভ্যারিয়েশন দেখা যায়, আর এই ভ্যারিয়েশনের কারণই হলো ক্রসিং ওভার। তাই মিওসিসের মধ্যেই ক্রসিং ওভার ঘটবে। দেখো এই দুটি হলো হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, আর এই দুটি হলো সিস্টার ক্রোমাটিড, এরা দুজন হলো সিস্টার ক্রোমাটিড, আর এই যে গোলাপি আর এই নীল সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে দেখো দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যে যৌন প্রজনন, সেই যৌন প্রজননকে আমরা কি বলে থাকি, ক্রসিং ওভার বলে থাকি। দেখো এখানে জেনেটিক ম্যাটেরিয়ালের আদান প্রদান হয়ে গেল, এই জন্যই এখানে কি ভ্যারিয়েশন দেখা যায়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা দেখো এখানে বলেছে মিওসিস ওয়ানের প্রোফেস ওয়ানের উপদশা। মিওসিস ওয়ান পড়ব, তার মধ্যে যে প্রোফেস ওয়ান রয়েছে, ঠিক আছে, মিওসিস ওয়ানের মধ্যে প্রোফেস ওয়ান, মেটাফেস ওয়ান, অ্যানাফেস ওয়ান, টিলোফেস ওয়ান, এ ধরনের 4টি দশা রয়েছে আরও। ঠিক আছে, এবারে এই যে প্রোফেস ওয়ান যে রয়েছে, এই প্রোফেস ওয়ানের আবার 5টি উপদশা থাকে। কি কি? এক হলো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর হলো ডায়াকাইনেসিস। ঠিক আছে, এই 5টি দশা আবার খুব ইম্পর্টেন্ট। এখানকার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কোশ্চেন সরাসরি উঠে আসে, আমরা সেই রকম কোশ্চেন দেখব। দেখো এখানে প্রথমে স্লাইডে আমি বলে দিয়েছি যে কী ধরনের কোশ্চেন হতে পারে। এখানে দেখো বলতে পারে যে বাইভ্যালেন্ট বা টেট্রাড মিওসিসের কোন উপদশায় দেখা যায়, বা মিওসিস ওয়ানের প্রোফেস ওয়ানের কোন উপদশায় দেখা যায়, বাইভ্যালেন্ট বা টেট্রাড। এখানে সঠিক উত্তর দেখো কী হবে। দেখো বলেছে যে মিওসিস ওয়ান কোষ বিভাজনের প্রোফেস ওয়ানের জাইগোটিন উপদশায় শুরু হয়। বাইভ্যালেন্ট তৈরি হওয়া শুরু হবে কোথায়? জাইগোটিন উপদশায়। আর স্পষ্ট দেখা যাবে তোমাদের প্যাকাইটিন উপদশায়। তাহলে শুরু হবে জাইগোটিনে, বাইভ্যালেন্ট তৈরি বা টেট্রাড তৈরি শুরু হবে জাইগোটিনে, আর সম্পূর্ণভাবে স্পষ্ট দেখা যাবে, কমপ্লিটলি ভালোভাবে দেখা যাবে, সেটা হলো প্যাকাইটিন দশায়। এবারে ক্রসিং ওভার, ক্রসিং ওভার মিওসিস হয় আমরা এটা জানি, কিন্তু মিওসিসের এবার কোন উপদশায় হবে? মিওসিস ওয়ান কোষ বিভাজনের প্রোফেস ওয়ানের প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে থাকে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বিগত বছর কোশ্চেনে হয়তো আসেনি, কিন্তু আসার মতো কোশ্চেন এটা, যে ক্রসিং ওভার প্রোফেস ওয়ানের কোন উপদশায় ঘটে থাকে। এটা হলো প্যাকাইটিন উপদশায় দেখা যায়। ঠিক আছে, নেক্সট হলো কায়াজমা। এটাও খুব ইম্পর্ট্যান্ট, যে কায়াজমার আকৃতি কী হয়? এক্স আকৃতি বিশিষ্ট হবে, যা ডিপ্লোটিন উপদশায় দেখা যাবে। ঠিক আছে, তাহলে বাইভ্যালেন্ট বা টেট্রাট এটা দেখা যাবে প্যাকাইটিন উপদশায়, কমপ্লিটলি দেখা যাবে, আর যদি শুরু হয় তাহলে সেটা জাইগোটিন হবে। ক্রসিং ওভার দেখা যাবে প্যাকাইটিনে, আর কায়াজমা দেখা যাবে ডিপ্লোটিনে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, এই তিনটি আসলে তোমাদের এই তিনটির মধ্যে থেকেই কোশ্চেন আসবে। নেক্সট দেখি, বলেছে 5 নম্বর প্রশ্ন, প্রাণীকোষ বা উদ্ভিদ কোষের যে দশায় অ্যাস্ট্রাল ও অ্যানাস্ট্রাল বেম গঠিত হয়। অ্যাস্ট্রাল বা অ্যানাস্ট্রাল বেম মানে বেম তন্তুগুলো যে রয়েছে, সেই বেম তন্তুগুলো প্রাণীকোষ বা উদ্ভিদ কোষের কোন দশায় তৈরি হবে? অপশান দেওয়া আছে প্রোফেস, অন্তিম প্রোফেস, মেটাফেস নাকি অ্যানাফেস। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্তিম প্রোফেস। অন্তিম প্রোফেসে আমরা অ্যাস্ট্রাল বা অ্যানাস্ট্রাল বেম গঠিত হতে দেখতে পারি। ঠিক আছে, দেখো এখানে যতগুলো কোশ্চেন নেওয়া হয়েছে সব কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভিডিওটি কমপ্লিটলি মনোযোগ সহকারে দেখবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং কমেন্টে জানাবে যে তোমাদের কীরকম লাগলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। 6 নম্বর প্রশ্ন বলেছে স্ত্রী লোকের দেহকোষে অটোজোম ও এক্স ক্রোমোজোমের অনুপাত। অটোজোম এবং এক্স ক্রোমোজোমের অনুপাত প্রথমে বের করো, যে অটোজোম কতগুলো আছে আর এক্স ক্রোমোজোম কতগুলো আছে। অপশান দেওয়া আছে 44:1, 44:2, 23:1, 23:2। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 44:2। ঠিক আছে, অটোজোম থাকে 44টি, আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে কটা? 2টি। এই নিয়ে হলো টোটাল আমাদের 46টি ক্রোমোজোম। তাহলে 44:2, এটা এভাবে আসতে পারতো যে 22:1, এটাও কিন্তু স্ত্রী লোকের দেহকোষে অটোজোম এবং এক্স ক্রোমোজোমের অনুপাত হয়ে যাবে 22:1। নেক্সট দেখি, 7 নম্বর প্রশ্ন বলেছে জিনের পুনর্বিন্যাস যে কোষ বিভাজনে ঘটে তা হলো। ঠিক আছে, জিনের পুনর্বিন্যাস যে কোষ বিভাজনে হয় তা হলো। অপশান দেওয়া আছে মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, মিওসিসে জিনের পুনর্বিন্যাস ঘটে। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে বলা হয়। গৌণ খাঁজের পরবর্তীয় যে ক্রোমোজোমের অংশটি রয়েছে সেই অংশটিকে আমরা কি বলবো? বলেছে অপশান দেওয়া আছে স্টেম বডি, সেন্ট্রোমিয়ার, স্যাড বডি নাকি সেন্ট্রোজোম। দেখো এই হলো সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ, এর পরবর্তী যে অংশটা রয়েছে এই অংশটিকে আমরা কি বলে থাকবো? অপশানগুলো তোমরা
মনোযোগ দিয়ে দেখেছো, এবারে নিজেরাই প্রথমে আনসার বের করো, তারপর সলিউশন দেখবে কি হবে। আচ্ছা, আনসার আমি বলে দিচ্ছি, আশা করছি তোমরা সকলেই আনসার সি দিয়েছো, স্যাট বডি। ঠিক আছে, স্যাটেলাইট ক্রোমোজোম বলা হয় এই গৌণ খাঁজের পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে, বা সেটাকে আমরা স্যাট বডিও বলে থাকি, অথবা কি বলে থাকি, স্যাটেলাইটও বলে থাকি। বোঝা গেল? তাহলে গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে আমরা স্যাট বডি বলে থাকি। নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে, বেমতন্তু গঠিত হয় যার দ্বারা। বেমতন্তু কোন প্রোটিন দ্বারা গঠিত হবে? অপশন দেওয়া আছে হিমিউলিন, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ফ্ল্যাজিলিন নাকি টিবিউলিন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, টিবিউলিন প্রোটিন দিয়ে এই বেমতন্তু গঠিত হয়। দেখো, বেমতন্তুর ক্ষেত্রে আমরা যা পড়েছি যে বেমতন্তু হলো অ্যানাফেজীয় চলনে সাহায্য করে। ঠিক আছে, এটা আমরা কোন ক্লাসে দেখেছি? আগের যে পার্ট 1টা ছিল কোষচক্র এবং কোষ বিভাজনের, সেখানে দেখেছি। আবারও বলছি, তোমরা যারা যারা সরাসরি পার্ট 2 দেখছো, তোমরা অবশ্যই কিন্তু পার্ট 1টি দেখবে, কারণ সেখানেও খুব ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন করানো হয়েছে। চলো দেখি, 10 নম্বর প্রশ্ন বলেছে, 1909 সালে জিন শব্দটি প্রথম প্রচলন করেন। স্টার মার্ক দিয়ে রাখো, বিজ্ঞানীর নাম দিয়ে একটা কোশ্চেন হলেও কিন্তু আসে। 1909 সালে জিন শব্দটি প্রথম প্রচলন করেন। অপশন দেওয়া আছে রিম্যাক, ফারম্যান, জোহানসন নাকি পাস্তুর। সঠিক উত্তর হয়ে যাবে সি, জোহানসেন। ঠিক আছে, সায়েন্টিস্ট জোহানসেন 1909 সালে জিন শব্দটি প্রথম প্রচলন করেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যা দ্বারা সংগঠিত হয়। উদ্ভিদ কোষের মধ্যে সাইটোকাইনেসিস মানে সেলের যে বিভাজন হবে, কোষের বিভাজন হবে, সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের যে বিভাজন হবে, এই সাইটোপ্লাজমের বিভাজন কিসের দ্বারা হবে? অপশন দেওয়া আছে ফ্র্যাগমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট নাকি অ্যালাইওপ্লাস্ট। সঠিক উত্তর হয়ে যাবে ফ্র্যাগমোপ্লাস্ট, অপশন এ। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের ডিভিশনে সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্ট কি? এটি সালোক সংশ্লেষে সাহায্য করে। লিউকোপ্লাস্ট প্লাস্টিকের একটি পার্ট, আর অ্যালাইওপ্লাস্ট এটি হলো অয়েল বা ফ্যাট সঞ্চিত করতে সাহায্য করে, এটাও একটি প্লাস্টিড। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে, প্রাণী কোষের সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে সংগঠিত হয় তা হলো। প্রাণী কোষের সাইটোপ্লাজমের ডিভিশন কোন পদ্ধতিতে হবে? অপশন দেওয়া আছে কোষপাত, কোষ পর্দা, ফারোয়িং নাকি অ্যানাফেজীয় চলন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফারোয়িং। দেখো, কোষপাত উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, কোষ পর্দা তো প্রাণী কোষের থাকেই না, আর অ্যানাফেজীয় চলনে ক্রোমোজোমের ডিভিশন হয়, সাইটোপ্লাজমের নয়। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে ফারোয়িং। প্রাণী কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে সংগঠিত হয় তা হলো ফারোয়িং। তারপর 13 নম্বর প্রশ্ন বলেছে যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে যে কোষ বিভাজনের মাধ্যমে, তা হলো। আমাদের মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক, মানে 46টি থাকবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন রয়েছে, কিন্তু সাধারণত কি হয়, ধ্রুবক থাকে। আর এই ধ্রুবক থাকে কোন বিভাজনের মাধ্যমে? অপশান দেওয়া আছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি, মিওসিস। মিওসিসের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে, ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত তন্তু দুটির প্রত্যেকটিকে বলা হয়। এটি একটি ক্রোমোজোম, কমপ্লিটলি একটি ক্রোমোজোম। আর এই যে তন্তুটি, এটি একটি তন্তু, আর এই তন্তু, ঠিক আছে, এই দুটিকে আমরা কি বলবো, প্রত্যেকটিকে কি বলবো? অপশান আছে ক্রোমাটিড, ক্রোমোজোম, ক্রোমোনিমা নাকি ক্রোমোমিয়ার। দেখো, ক্রোমোজোম তো হবে না, ক্রোমোজোম আমরা কমপ্লিট স্ট্রাকচারটিকে ক্রোমোজোম বলবো। সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত তন্তু দুটির প্রত্যেকটিকে আমরা ক্রোমাটিড বলবো। তার মানে এটি একটি ক্রোমাটিড এবং এটি একটি ক্রোমাটিড। এটা আমরা আগেও পড়েছি যে দুটি ক্রোমাটিড মিলে কিন্তু একটি ক্রোমোজোম তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখি কী আছে। 15 নম্বর প্রশ্ন বলেছে, অনিয়ন্ত্রিত কোষচক্রের কারণে যে রোগটি হয়ে থাকে। কোষচক্রের মধ্যে যদি কোনো গণ্ডগোল দেখা যায় বা অনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণে না থাকে কোষচক্র, তাহলে আমাদের কোন রোগটি হবে? অপশান আছে ক্যান্সার, ম্যালেরিয়া, সিরোসিস নাকি যক্ষা। সঠিক উত্তর হবে ক্যান্সার, কারণ ম্যালেরিয়া কোষচক্রের জন্য নয়। ম্যালেরিয়া কী হয়, আদ্য প্রাণীর জন্য, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম বা প্লাজমোডিয়াম ম্যালেরির জন্য হয়ে থাকে। সিরোসিস এটিও নয় কোষচক্রের কারণে। যক্ষা এটি তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশান থাকলো আমাদের ক্যান্সার। ক্যান্সার হয় অনিয়ন্ত্রিত কোষচক্রের কারণে। নেক্সট, আচ্ছা, এবারে আমরা কিছু স্তম্ভ মেলানো কোশ্চেন নিয়ে এসেছি। এখানে আমরা বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাবো। দেখো, প্রথম দেওয়া আছে এস দশা, তারপর প্রোফেস, অ্যানাফেস আর হলো দেহকোষ। আর ডান স্তম্ভে দেওয়া আছে ডিপ্লয়েড, সংশ্লেষ দশা, নিউক্লিওলাসের অবলুপ্তি নাকি ক্রোমোজোমীয় চলন। দেখো, এস দশা কী হবে? এস দশা হলো সিনথেটিক ফেস অথবা সংশ্লেষ দশা। এর সাথে দুই, এর সাথে দুই, এর সাথে দুই, 3 জায়গায় আছে, তাহলে অপশান বি আমাদের রাইট আনসার হবে না। প্রোফেসে কী হবে? ডিপ্লয়েড, নিউক্লিয়াসের অবলুপ্তি, ক্রোমোজোমীয় চলন। তারপর কি আছে? প্রোফেসে কী হবে? নিউক্লিওলাসের অবলুপ্তি।
তাহলে 20 সাথে 3, 20 সাথে 3, 20 সাথে 3 আর এক জায়গায় নেই, শুধু অপশান এতে রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। দেখে নিই বাকি দুটো কি। অ্যানাফেজ, অ্যানাফেজে হবে ক্রোমোজোমীয় চলন, আর দেহকোষ হলো ডিপ্লয়েড অথবা টুবেন। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলে, বাম স্তম্ভে কী দেওয়া আছে? গোলগি বডি, বেমতন্তু, রাসবিভাজন, সমবিভাজন। আর ডান স্তম্ভে দেওয়া আছে মিওসিস, কোষপাত গঠন, ক্রোমোজোমীয় চলন আর মাইটোসিস। দেখো রাসবিভাজন সমবিভাজন দিয়ে প্রথমে করব। রাসবিভাজন হবে মিওসিস, ঠিক আছে, আর সমবিভাজন হলো মাইটোসিস। মেলাও, সির সাথে 1, ডির সাথে 4, সির সাথে 1, C1, D4, অপশান হলো ডি রাইট আনসার, ঠিক আছে। এর সাথে হলো 2, এ কোষপাত গঠন মানে গলগি বডি কোষপাত গঠনে সাহায্য করবে, আর বির সাথে 3, বেমতন্তু হলো ক্রোমোজোমীয় চলনে সাহায্য করবে। নেক্সট দেখেছো এই সমস্ত কোশ্চেন কত সহজে হয়, আর এগুলোতে কিন্তু একদম কমপ্লিট নাম্বার পাওয়া যায়, ভুলের কোনো জায়গাই নেই এখানে। নেক্সট 18 নম্বর প্রশ্ন বলে, বাম স্তম্ভে দেওয়া আছে প্রোফেজ, অ্যামাইটোসিস, ইউরাসিল দেহকোষ। ডান স্তম্ভে দেওয়া আছে প্রত্যক্ষ বিভাজন, আরএনএর N2 বেস, মাইটোসিস বিভাজন এবং দীর্ঘস্থায়ী দশা। কালকের ভিডিওতে আমরা কালকের ক্লাসে জেনেছি যে প্রোফেজ হলো দীর্ঘস্থায়ী দশা, তাহলে এর সাথে 4, এর সাথে 4, এর সাথে 4 এক জায়গায় আছে, সঠিক উত্তর হয়ে যাবে সি। বির সাথে কী হবে? 1, অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন, এটা আমরা আগের ক্লাসে জেনেছি। ইউরাসিল, আরএনএর N2 বেস, এই সমস্ত ডিএনএ নিয়ে আমরা আলাদা একটি ক্লাসে জানবো, এটা শুধু স্তম্ভ মেলানোর জন্য দেওয়া হয়েছে এখানে। তারপর দেখো কী দেওয়া আছে? দেহকোষ, দেহকোষে কী ঘটে? মাইটোসিস বিভাজন ঘটে। বোঝা গেল? নেক্সট 19 নম্বর প্রশ্ন মেটাস্টেসিস, মেটাস্টেসিস হলো ক্যান্সারে ঘটে, তাহলে এর সাথে হলো 4, এর সাথে 4 কোথায় আছে? দুটো অপশানে আছে, তাহলে ডি এবং এ আমাদের উত্তর হবে না। তারপর স্যাড বডি মাত্রই পড়লাম, স্যাড বডি কী হবে? গৌণ খাঁজ, ঠিক আছে। 20 সাথে 3, 20 সাথে 3 দেখো এক জায়গায় শুধু আছে, অপশান বিতে, তাহলে সঠিক উত্তর হলো অপশান বি রাইট আনসার আমাদের। তারপরে জোহানসন হলো জিন, আজকেই পড়লাম, আর ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে টেলোমিয়ার। দেখো এখানে, আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনে একটু ভুল দেওয়া আছে, সেটা আমি ঠিক করে দেবো। দেখো এখানে টেলোমিয়ার কি? টেলোমিয়ার হলো ক্রোমোজোমের প্রান্তদ্বয়। কোষচক্র, কোষচক্র কী হবে? ইন্টারফেস। ক্লিভেজ, ক্লিভেজ হলো প্রাণী কোষে সাইটোকাইনেসিস, ঠিক আছে। আর মেটাফেজিক প্লেট হলো মেটাফেজ দশায় মেটাফেজিক প্লেট বা মেটাফেজ প্লেট দেখা যায়। তাহলে এবার মেলাই, এর সাথে 2, এর সাথে 2 দুই জায়গায় আছে, তাহলে এটা, আচ্ছা 3 জায়গায় আছে, এখানে এর সাথে 2 আছে। তারপরে 20 সাথে 4, 20 সাথে 4, 20 সাথে 4 এক জায়গায় আছে শুধু, তাহলে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান সি। কি তোমরা এগুলো সব ঠিক করতে পারছো তো? কঠিন মনে হচ্ছে না তো? কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই হয় ভিডিওর কমেন্টে নতুবা কোশ্চেন নাম্বার দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের প্রশ্নটিকে রাখতে পারো। আর যদি বুঝতে অসুবিধা, আমি তো বলবো অবশ্যই তোমরা রাখো, যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, এক্সামে গিয়ে তোমাদের কনফিউশন না হয়, ভুল না হয়, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, এখানে দেখো ঠিক করতে হবে, এখানে নিউক্লিওলাসের পুনর্বিভব হবে, হ্যাঁ, এখানে অবলুপ্তি হবে না। তাহলে দেখো অপশান দেওয়া আছে, বাম স্তম্ভে দেওয়া আছে প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টিলোফেস। ডান স্তম্ভে দেওয়া আছে ইকুইটোরিয়াল প্লেট, ক্রোমোজোমীয় চলন, নিউক্লিওলাসের পুনর্বিভব, আর হলো বোকে দশা। এর সাথে কি হবে? 4, ঠিক আছে, বোকে দশা। মেটাফেজে কী হবে? ইকুইটোরিয়াল প্লেট অথবা মেটাফেজিক প্লেট, একই জিনিস। অ্যানাফেজে কী হবে? ক্রোমোজোমীয় চলন হবে। আর টিলোফেজে হবে নিউক্লিওলাসের পুনর্বিভাব। প্রোফেজে নিউক্লিয়াসের অবলুপ্তি হবে, আর টিলোফেজে কী হবে? নিউক্লিয়াসের পুনর্বিভাব, মানে নিউক্লিয়াসের আবার আবির্ভাব ঘটবে। তাহলে এর সাথে হবে 4, এর সাথে 4, আচ্ছা 3 জায়গায় আছে, তাহলে আমাদের অপশন বি রাইট আনসার হবে না। মেটাফেজ হলো ইকুইটোরিয়াল প্লেট, 20 সাথে 1, 20 সাথে 1, এর সাথে 4, 20 সাথে 1। তারপর কি আছে? অ্যানাফেজ, অ্যানাফেজ হলো সির সাথে 2, সির সাথে 2, আর হলো ডির সাথে হলো 3, ডির সাথে হলো 3। আচ্ছা আমাদের দুটো আনসার দেখো, দুটো অপশান আমরা সেম দিয়েছি, ঠিক আছে, এটা ধরে নাও ডি আনসার, হ্যাঁ। তাহলে এর সাথে 4, প্রোফেজ হলো বোকে দশা, 20 সাথে 1 ইকুইটোরিয়াল প্লেট, অ্যানাফেজ হলো ক্রোমোজোমীয় চলন, আর টিলোফেজ হলো নিউক্লিয়াসের অবলুপ্তি, ঠিক আছে। তাহলে দেখো এই পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করলাম। এবারে আমরা যে কোশ্চেনগুলো দেখব সেগুলো হলো পিওয়াইকিউ। পিওয়াইকিউয়ে কী ধরনের কোশ্চেন এসেছে, তোমরা যদি পিওয়াইকিউ দেখো তোমাদের খুব ইজি মনে হবে যে সমস্ত কোশ্চেন করালাম সেই সমস্ত কোশ্চেনই পিওয়াইকিউয়ে এসেছে। তাহলে চলো দেখি আমরা পিওয়াইকিউ আজকে। দেখো সবার প্রথম বলেছে, যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n = 27 হয়, তাহলে উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে?
আজকেই করলাম এরকম একটি কোশ্চেন, সেখানে আমরা 2n দিয়ে করেছি, এখানে 3n দিয়ে দেওয়া আছে। ডিম্বাণু মানে কি? হ্যাপ্লয়েড, মানে আমাদের n এর মান বের করতে হবে। আর এটা কি দেওয়া আছে? ট্রিপ্লয়েড। তাহলে আমরা n এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে? 27/3 ভাগ করলে কত হবে? 9 হবে। তাহলে আমাদের ডিম্বাণু ক্রোমোজোমের সংখ্যা কত হবে? 9। বোঝা গেল? এটা এসেছে এএনএম জিএনএম 2021 শিফট 1-এ। ইজি কোশ্চেন। এ ধরনের কোশ্চেন আসলে তোমরা পাবে, আর এ ধরনের কোশ্চেনই কিন্তু রিপিট হয় প্রতি বছর। সেম কোশ্চেনই রিপিট হয়। এখানে দেওয়া আছে 3n, হয়তো তোমাদের দিয়ে দিল 2n, অথবা 4n দিয়েও দিতে পারে। নেক্সট বলেছে 23 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে। দেখো এই কোশ্চেনটি আমি একটু এদিক ওদিক খুঁজলাম যে দেখি এটার আনসার কী দেওয়া আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আনসার দেওয়া আছে, তারপর আমি যেটা ফাইনাল সিলেক্ট করলাম যে আনসার, সেটা হলো কি অ্যাক্রোসেন্ট্রিক। দেখো অনেক জায়গায় দেওয়া আছে যে টিলোসেন্ট্রিক হবে আনসার, কিন্তু টিলোসেন্ট্রিক আমার মনে হলো না, কারণ এখানে বলেছে ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছাকাছি প্রাথমিক খাঁজ অবস্থান করলে। শেষ প্রান্তের কাছাকাছি বলেছে, শেষ প্রান্তে কিন্তু নয়। টিলোসেন্ট্রিকের যেটা সংজ্ঞা দেওয়া আছে সেটা হলো ক্রোমোজোমের শেষ প্রান্তে যদি সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাহলে তাকে আমরা টিলোসেন্ট্রিক বলে থাকি। তাই জন্য টিলোসেন্ট্রিকের আকৃতি হয় আই আকৃতির। কিন্তু অ্যাক্রোসেন্ট্রিকের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা হলো প্রাথমিক খাঁজ থেকে কিছুটা দূরে, ঠিক আছে, প্রাথমিক কাছ থেকে কিছুটা দূরে কিন্তু কোনো একটি প্রান্তের কাছাকাছি যদি সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাহলে আমরা তাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে থাকি, যার জন্য এর আকৃতি কী হয়? জে শেপের হয়। বোঝা গেল? তাহলে আমি সেই হিসেবেই কিন্তু এখানে যেহেতু বলেছে যে প্রাথমিক খাঁজ অবস্থান করে শেষ প্রান্তের কাছে, তাই আমি এটির আনসার অ্যাক্রোসেন্ট্রিক হিসেবেই নিয়েছি। বোঝা গেল? নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন পর্যায়ে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়। তোমাদের বলেছিলাম প্রথম ক্লাসে যে এই ডিএনএর সংখ্যা দ্বিগুণ বা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ডুপ্লিকেশন খুব ইম্পর্ট্যান্ট। কোশ্চেনটি কিন্তু ঘুরে ফিরে প্রতি বছরই আসে, ঠিক আছে? সেটা কোশ্চেনের হিসেবে আসতে পারে বা তোমাদের স্তম্ভ মেলানো হিসেবেও আসতে পারে। অপশান দেওয়া আছে এম দশা, G1 দশা, এস দশা নাকি G2 দশা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, G2 দশা। এগুলোর কিন্তু আমার এখন তোমাদের উত্তর বলে দেওয়ার কোনো দরকারই নেই, তোমরা নিজেরাই এগুলোর আনসার বের করতে পারবে। কি পারবে তো? এটা কোথায় এসেছে দেখো, এএনএম জিএনএম 2021 শিফট 1-এ। দেখো প্রতি বছর কিন্তু একটা করে কোশ্চেন আসছে। এটা 2021-এ শিফট 1-এ, এটাও শিফট 1-এ, এটাও শিফট 1-এ। তিনটি কোশ্চেন অলরেডি আমরা করলাম সেম পেপারের, আর এই তিনটি কোশ্চেনই কিন্তু আমাদের করা আছে, আমরা করেছি, ঠিক আছে? চলো নেক্সট দেখি। বলেছে নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায়। নিউক্লিওলাস গঠনকারী অঞ্চল, এটা আমরা ফার্স্ট ক্লাসে করেছি। নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যাবে। অপশান দেওয়া আছে প্রাথমিক খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইট অঞ্চলে নাকি টেলোমিয়ার অঞ্চলে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, গৌণ খাঁজে। নিউক্লিওলার গঠনকারী অঞ্চল বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা NOR, মাথায় আসলো এবার? NOR আমরা পড়েছি, NO আর নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। NOR কোথায় থাকে? গৌণ খাঁজে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম জল শোষিত হয়। এটি একটি ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে, PYQ-এ এএনএম জিএনএম 2021 শিফট 2। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হবে। অপশান আছে টিলোফেস, অ্যানাফেস, মেটাফেস নাকি প্রোফেস। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, টিলোফেস। টিলোফেস পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়, ঠিক আছে। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে ডিউরিং সেল ডিভিশন, আচ্ছা বাংলাটা পড়ছি, কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশে যুক্ত হয়। যখন কোষ বিভাজন হবে তখন বেমতন্তু ক্রোমোজোমের কোন অংশের সাথে যুক্ত হয়। টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার নাকি নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বা NOR। এটি এসেছে এএনএম জিএনএম 2022 শিফট 1-এ। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশান বি, সেন্ট্রোমিয়ার। তাহলে কোষ বিভাজনকালে বেমতন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হবে, আর তারপরে কী হবে, ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি ভাগ হয়ে দুটি বিপরীত দিকে, পরস্পরের থেকে বিপরীত দিকে চলে যাবে। বোঝা গেল? নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখি। বলেছে মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিটি নির্বাচন করো। এটি একটি ওই তোমাদের ক্যাটাগরি 2 কোশ্চেন, মানে যেখানে একাধিক আনসার হবে। মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিটি নির্বাচন করো। অপশান দেওয়া আছে এটি দেহকোষে ঘটে, 4টি জননকোষ উৎপন্ন হয়, ক্রসিং ওভার ঘটে না, আর এটি হ্রাস বিভাজন। দেখো এখানে যে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের উপরেই আমরা কিন্তু কোশ্চেন করেছি। এটি দেহকোষে ঘটে না, দেহকোষে কি ঘটে? দেহকোষে কিন্তু মিওসিস ঘটে না, দেহকোষে মাইটোসিস ঘটে। তাহলে এটা কোশ্চেন, এটা আনসার হবে না, অপশানে কাটা। তারপরে বি, 4টি জননকোষ উৎপন্ন হয়। হ্যাঁ, মিওসিস 1-এ 2টি হবে, তারপরে মিওসিস 2-তে গিয়ে 4টি হবে, ঠিক আছে, তাহলে এটা হবে আনসার। তারপরে ক্রসিং ওভার ঘটে না, আমরা মাত্রই আজকেই পড়লাম ক্রসিং ওভার কোথায় ঘটে? মিওসিসে ঘটে, তাহলে এটা ভুল, সি ভুল, মানে ক্রসিং ওভার মিওসিসে ঘটবে। আর বলেছে এটি একটি হ্রাস বিভাজন, অবশ্যই হ্রাস বিভাজন। আমরা আজকে 2বার হয়তো বা এই কোশ্চেনটা করলাম যে এটি একটি হ্রাস বিভাজন। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে বি এবং ডি। সমবিভাজন কী হবে?
সমবিভাজন এটাও পড়ানো হয়েছে, সমবিভাজন হলো মাইটোসিস আর মিওসিস হলো হ্রাস বিভাজন। নেক্সট আমরা শেষ কোশ্চেনের দিকে চলে এসেছি, দুটো কোশ্চেন আছে আর মাত্র। দেখো 29 নম্বর প্রশ্ন বলেছে যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তা হলো, অপশান দেওয়া আছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক নাকি সাবমেটাসেন্ট্রিক। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি, মেটাসেন্ট্রিক। ঠিক আছে, দেখো আমি আবার বলে দিচ্ছি শেপ, কার শেপ কীরকম হয়। অ্যাক্রোসেন্ট্রিকে কী হয়, জে শেপ। টিলোসেন্ট্রিক আই শেপ। তারপর সাবমেটাসেন্ট্রিক হলো এল শেপ। আর মেটাসেন্ট্রিক হলো ভি শেপ। ঠিক আছে, মেটাসেন্ট্রিক কীভাবে ভি শেপ, ধরো এটা একটি ক্রোমোজোম, আর মেটাসেন্ট্রিকে কী হবে, মেটাসেন্ট্রিক একটা মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকবে। ঠিক আছে, মাঝখানে সেন্ট্রোমিয়ার। এবারে কী করো, এই সেন্ট্রোমিয়ারে তুমি রশি ধরে টান দাও, আর এই যে ক্রোমাটিডের দুই প্রান্ত রয়েছে, এই ক্রোমাটিডের দুই প্রান্তে রশি দিয়ে টান দাও, তাহলে কি এইরকম একটি আকৃতি ধারণ করবে না, ভি শেপ। তাই জন্যই এখানে কিন্তু বলেছে যে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যাবে, সেটা কোথায়, মেটাসেন্ট্রিকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কী আছে। এটি আমাদের লাস্ট প্রশ্ন। তোমরা এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও যাতে কোনো রকম নোটিফিকেশন তোমাদের মিস না হয়। আর ভিডিওটি এত দূর পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো এখন কিন্তু তোমাদের শুধু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এক্সাম যেহেতু খুব কাছে, যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত কোশ্চেন তোমাদের চেনা হবে, এক্সামে কিন্তু হুবহু হয়তো সেই সমস্ত কোশ্চেনই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাই বলছি যে তোমরা এই যে সিরিজে যে কোশ্চেনগুলো চলছে, জীবনবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেনের সিরিজটি, এটি খুব ভালোভাবে ফলো করো, প্রতিটি ভিডিও দেখো, কোথায় অসুবিধে হচ্ছে, কী অসুবিধে হচ্ছে তোমরা হয় কমেন্টে জানাও, নয়তো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাও। ঠিক আছে, চলো দেখি 30 নম্বর প্রশ্ন। এটি এএনএম-জিএনএম 2023-তে এসেছে। বলেছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে। অপশান দেওয়া আছে ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, প্রাথমিক খাঁজ নাকি গৌণ খাঁজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গৌণ খাঁজ। দেখো এটার আমি এক্সপ্লেনেশন কীভাবে দিব তোমরা ভালো মতো শোনো। পড়েছিলাম আমরা এনওআর, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, আমরা পড়েছি যে এনওআর নিউক্লিয়াস গঠনে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এবারে এনওআর যে রয়েছে এটি কি গৌণ খাঁজ। যেহেতু এনওআর নিউক্লিয়াস গঠনে সাহায্য করে, তার মানে নিউক্লিয়াস কার সাথে সংযুক্ত থাকবে, গৌণ খাঁজের সাথে সংযুক্ত থাকবে। এখান থেকে কিন্তু সঠিক উত্তর চলে আসলো আমাদের গৌণ খাঁজ। তাহলে আজকে আমাদের এই 30টি প্রশ্নই ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 30টি প্রশ্নে এখানে এক্সপ্লেনেশনও ছিল, অনেক এক্সট্রা টপিক হিসেবেও কিছু ছিল। এবারে তোমাদের কাজ যেটা হলো, তোমরা সরাসরি ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম গ্রুপে যাবে, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করবে, পিডিএফটি একবার কমপ্লিটলি পড়বে। তারপর কি তোমাদের কাজ যেটা থাকবে সেটা হলো আমাদের যে গ্রুপগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, ফেসবুক, এগুলোতে তোমরা জয়েন করবে এবং যদি কোনো ধরনের তোমাদের কোশ্চেন থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে। আর যেটা কাজ তোমাদের করতে হবে সেটা হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হলো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কারা কারা ক্লাস করছো, তোমাদের কার কত নাম্বার আসছে, কে কোন পর্যায়ে আছে বা তোমার থেকে কতজন উপরে রয়েছে। ঠিক আছে, তোমরা এই কাজটি তাহলে অবশ্যই করবে যে 30-এ তোমার কত আসলো সেটা অবশ্যই জানাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস থাকলো, নেক্সট আমরা আরেকটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা যারা যারা কমপ্লিট ভিডিওটি দেখলে তোমাদের থ্যাংক ইউ, এভাবেই তোমরা ক্লাস করতে থাকো। ঠিক আছে, সিলেকশন তোমাদের হবেই। তাহলে আর কথা না বাড়িয়ে এখানেই রাখছি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।